নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, মার্কেট তো লাগাতার পড়ে যাচ্ছে, প্রত্যেক দিন পড়ছে। যদি বা কোনোদিন মার্কেট একটু ওঠে, তারপর দিন আমার তার বেশি পড়ে যাচ্ছে। এবং মার্কেট যত না পড়ছে, আমাদের শেয়ারের দাম কিন্তু প্রচণ্ড হারে পড়ছে। 4%, 5%, 7% রেগুলার পড়ছে। গত 4-5 মাস ধরে, অথবা লং টাইম ধরে মার্কেট কিন্তু পড়ে যাচ্ছে। মার্কেট কতটা পড়েছে? নিফটি পড়েছে প্রায় 14 থেকে 15% কাছাকাছি নিফটি পড়ে গেছে। অর্থাৎ মার্কেট এই যে 14-15% পড়েছে, আমাদের শেয়ারের দাম কিন্তু প্রচুর পড়েছে। এক একটা স্মল ক্যাপ, মিড ক্যাপ শেয়ার ভালো হলো, স্মল ক্যাপ, মিড ক্যাপ কিন্তু 30%, 40%, 50% মতো পড়ে গেছে। এবং লার্জ ক্যাপও কিন্তু 25%, 30% প্রায় ভালো ভালো শেয়ার পড়ে গেছে। এখন স্বভাবতই আমরা যারা ইনভেস্টাররা আছি, আমাদের প্রত্যেকের খুব হার্ড আর্ন মানি, কষ্টের টাকা, আমরা একটু একটু করে জমি আমরা মার্কেটে ইনভেস্ট করি। ফলে আমাদের কিন্তু চিন্তা করা স্বাভাবিক। এবং এই সময় আমাদের যেটা সবচেয়ে বড় চিন্তা আসে যে এই মার্কেটের ফল কবে থামবে, বা এই আমরা কবে আবার আমরা সুদিন দেখতে পাবো। এবং এইটা যাতে আপনাদের মনে একটা আশার আলো আনতে পারে, বা আপনারা যাতে একটু আশার দিকটা দেখতে পান, সেজন্য আমি ভিডিওর একদম শেষে গিয়ে নিফটি কতগুলো চার্ট দেখিয়েছি, কতগুলো আর্নিং দেখিয়েছি, কতগুলো ওঠানামা দেখিয়েছি। কবেকারের না, বিগত প্রায় 20 থেকে 22 বছরের। বিগত 20-22 বছরের নিফটি কী ধরনের পড়েছে, এবং তারপরে কী ধরনের উঠেছে, কী ধরনের মেকআপ দিয়েছে, কী ধরনের আমাদের আর্নিং দিয়েছে, এগুলো আমি আপনাদেরকে নিফটি চার্টে নিয়ে গিয়ে আমি দেখিয়েছি। প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনাদের উপকার হবে। এবং যারা আপনারা স্টক মার্কেটে বেশি দিন থাকতে চান, বা স্টক মার্কেট থেকে অনেক বেশি পয়সা আয় করতে চান, অথবা স্টক মার্কেটটাকে আপনাদের একটা সেকেন্ড প্রফেশন হিসেবে দেখতে চান, তারা কিন্তু ভিডিওটা পুরোপুরি মন দিয়ে দেখবেন। এবার মার্কেটের ফল কবে থামবে? দেখুন, অনেস্টলি স্পিকিং, মার্কেটের ফল কবে থামবে এটা কিন্তু এই মুহূর্তে এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ সেরকম কোনো পার্টিকুলার সিমটম বা সেরকম কোনো পার্টিকুলার ডেটা কিন্তু আমার মতো আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু আমরা একথা বলতে পারি, মার্কেট যেখানেই পড়ুক না কেন, মার্কেট কিন্তু এখান থেকে উঠবে। এবং শুধু উঠবেই না, আমাদের যে নিফটি যে 26,277 মোস্ট প্রবাবলি যেটা হাই করেছিল, সেটা ভেঙে কিন্তু নিফটি আমাদের আরও অনেক উপরে চলে যাবে। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের বিন্দুমাত্র 1% আমাদের কোনো রকম ডাউট নেই। অর্থাৎ আমরা যদি ইনভেস্টেড থাকি, আমরা যদি ইনভেস্টমেন্ট করি, আমরা যদি ভালো ভালো শেয়ারে ঠিক লেভেলে, ঠিক এন্ট্রি লেভেলে আমরা ইনভেস্ট করি, আমরা কিন্তু আগামী দিনে একটা ভালো প্রফিট পাবো বা বেনিফিট পাবো। এটা কিন্তু আমরা চোখ বুঝে বলে দিতে পারি। তার কারণ হচ্ছে আমাদের বিগত 20 থেকে 25 বছর আমাদের নিফটি হিস্ট্রি, যেটা আপনাদেরকে আমি চার্টে নিয়ে দেখাবো। এবং আমাদের ইন্ডিয়ান অর্থনীতি, ইন্ডিয়ান আমাদের প্রগ্রেস, আমাদের 140 কোটি দেশের লোকের বাস, এত বড় একটা দেশের অর্থনীতি, আমাদের সবসময় আমাদের দেশের অর্থনীতি কিন্তু একদম সবসময় আমাদের বেড়েই চলেছে। এবং এর উপরে কিন্তু কোনোরকম কোনো খারাপ কোনো এখনো পর্যন্ত কোনো দেখা যায়নি, কোনো ডেটা পাওয়া যায়নি। হ্যাঁ, এবং সেগুলোকেও আমি আপনাদের সামনে আস্তে আস্তে বর্ণনা করছি, আপনারা দেখুন। মার্কেটের ওভারঅল একটা যে সিনারিও, সেটা আমাদের বুঝতে হবে। তবে মার্কেট যখন বুল রানে থাকে না, তখন মার্কেট কী হয় না, কোনো যদি খারাপ নিউজও আসে, সেটা কিন্তু ইগনোর করে যায়, মার্কেট কিন্তু তার বুলার অব্যাহত রাখে। কিন্তু বিয়ার ফেজের সময় ঠিক উল্টোটা হয়। অর্থাৎ বিয়ার ফেজের সময় যদি একটা ছোটোখাটো খবরও আসে, যেটা হয়তো খুব একটা এফেক্টেড নয়, এফেক্টিভ নয়, তাহলেও আপনি দেখবেন সেই ছোট্ট কারণটার জন্য কিন্তু মার্কেট অনেকটা পড়ে যায়। এবং এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটকে যখনই মার্কেট একটু স্টেবল হওয়ার চেষ্টা করছে, আবার একটা কোনো খারাপ খবর চলে আসছে, মার্কেট সেখান থেকে আবার পড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এতদিন আমরা অনেক মার্কেট যখন সবসময় করে কি, মার্কেট যখন মনে করে যে মার্কেট এখান থেকে কারেকশান দেবে, মার্কেট করে কি তার একটা কারণ খোঁজে। সেই কারণ মার্কেট ঠিক খুঁজে বার করে। যেমন এখানে খুঁজে বের করেছি, কোম্পানি আর্নিং খারাপ, জিডিপি গ্রোথ কমে গেছে, ইনফ্লেশন রেট বেড়ে গেছে, তারপরে তারিফ তো আছেই, আমাদের ট্রাম্প সাহেবের তারিফ রেট আছে। এরকম বিভিন্ন কারণ তাকে দেখিয়ে আজকে কিন্তু মার্কেটটা পড়ে যাচ্ছে। আমরা যদি মার্কেটের ওঠা পড়াটাকে, মার্কেটের আপস অ্যান্ড ডাউনসটাকে আমরা যদি ভালো মতো বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও মার্কেট থেকে বেশি পয়সা আয় করতে পারবো না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন বা কমেন্ট করছেন, স্যার শেয়ারের নাম বলুন, শেয়ারের নাম বলুন। আর শেয়ারের নাম বলে লাভটা কী হবে? আমি আজকে আপনাকে শেয়ারের নামটা বলবো, আপনি তাড়াহুড়ো করে কিনবেন, কালকে দেখবেন শেয়ারের দামটা পড়ে গেছে। এতদিন তো আপনারা অনেক শেয়ারের নাম শুনেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনেছেন, টিভিতে শুনেছেন, পত্রপত্রিকায় পড়েছেন, আপনাদের ব্রোকাররা বলেছে, আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। তা আপনার শেয়ারের নাম জেনে আপনারা কি খুব বেশি পয়সা আয় করতে পেরেছেন?
সেখানে কিন্তু নয়। আমরা যদি আমাদের ঠিক জিনিসগুলোকে জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে খুব বেশি পয়সা আয় করতে পারবো না। সেই জিনিসগুলো কি, সেগুলোকে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আপনারা যেগুলোকে বুঝুন এবং জানুন, যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো ফল এলে বা ফলের পরে রাইজ এলে আমরা সেখান থেকে যেন আমরা ঠিক ফায়দাটা নিতে পারি, সেটা কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ভিডিওয়ে এগিয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে আমার নাম অসীম দত্ত আর আমার চ্যানেলের নাম দত্ত অসীম চ্যানেল। আমি কিছুদিন হলো ইউটিউব চ্যানেল খুলেছি এবং ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সম্বলিত আমি ভিডিও নিয়ে আসছি। আমি একজন ফুল টাইম ইনভেস্টার এবং ট্রেডার। আমি ইন্ডিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট দু জায়গাতেই আমি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করে থাকি। আমার 16 বছরের আজকের এই যে ইনভেস্টমেন্ট জার্নি, এই 16 বছরের জার্নি থেকে আমি আমার যা এক্সপিরিয়েন্স, আমি যা পেয়েছি, সেগুলোকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের বাঙালি ছোটো ছোটো ভাই বোনেরা বা দিদিরা বা দাদারা এখান থেকে তারা একটা ইনভেস্টমেন্ট করে বা ট্রেডিং করে তারা একটা ভালো পয়সা আয় করতে পারে। সুতরাং আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন। তাহলে হবে কি, আমার ভিডিও যখনই আসবে আপনারা দেখতে পারবেন। আর একটা লাইক দেবেন। আর যদি আপনাদের মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, তাহলে আপনাদের পরিচিতদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, লাইক করতে বা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচা হয় না, কিন্তু আমার চ্যানেলের পক্ষে উপকার হয়। এইটুকুনি আপনাদের কাছ থেকে আমি একটু এক্সপেক্ট করতেই পারি। আর কি না, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের পোর্টফোলিও সম্বলিত, সেটা মিউচুয়াল ফান্ডই হোক বা শেয়ার মার্কেটই হোক, আপনাদের কোনো কুইরি থাকে আপনারা জানাতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও সম্বন্ধে আপনাদের যা জানার দরকার সেটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু আমি উত্তর দিয়ে থাকি। এবং ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো প্লিজ কমেন্ট করবেন। এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে বা আপনারা কী ধরনের ভিডিও ভবিষ্যতে চান, সেটাও আপনারা কমেন্টে লিখবেন। আমি প্রত্যেক কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই। এবার দেখুন, একটা খুব মজার কথা বলি। আমরা কিন্তু সবাই, আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, আমরা বলি কি, আমরা লং টার্ম ইনভেস্টার বলি। তো সবাই আমরা বলি আমরা লং টার্ম ইনভেস্টার। কিন্তু লক্ষ্য করুন, মাত্র 3 থেকে 4 মাস এই যে মার্কেটটা পড়ে গেছে, আমাদের কিন্তু সবাই চিন্তা হয়ে গেছে। আর আমরা যদি লং টার্ম ইনভেস্টারই হব, তাহলে আমাদের তো চিন্তার কী আছে? মার্কেট তো পড়তেই পারে, আমাকে এই মার্কেট এখান থেকে উঠবে। সুতরাং আমরা যদি লং টার্ম ইনভেস্টার হয়ে এই সামান্য একটা ফলে 14% ফলে আমরা যদি ভয় পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা মার্কেটে কোনোদিন থাকতে পারবো না বা টিকতে পারবো না। এবং সেটাই হচ্ছে। দেখুন, কোভিডের সময় যারা মার্কেটে এসছে, তারা বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম করছিল, তারা সেকেন্ড ইনকামের জন্যই মার্কেটে এসেছিলো। এবং 2020 সালের পর থেকে কিন্তু মার্কেট কিন্তু খুব একটা পড়েনি। এই 22 সালে সামান্য একটু পড়েছিল, 22-23-এ, কিন্তু 22-এর শেষের দিকে, কিন্তু সেরকম কিছু একটা বিরাট কিছু ফল হয়নি। এবং 2020 থেকে 24-25 পর্যন্ত কিন্তু মার্কেট একটানা কিন্তু আমাদের কি একটা রিটার্ন দিয়ে গেছে। এবং সেই জন্যই এই যে তারপরে যে মার্কেটটা পড়েছে, এবং এই মার্কেটটা পড়ার ফলে কী হয়েছে না, যেহেতু বিভিন্ন স্টক হাই ভ্যালুর হয়ে গেছিলো, ওভার ভ্যালুর হয়ে গেছিলো, তার জন্য এফআইআরও সমস্ত বেচে দিচ্ছে। এই ওভার ভ্যালুর জন্য কিন্তু সেই স্টকগুলো খুব মানে হেভিলি সেই স্টকগুলো পড়ে যায় এবং সেই স্টকগুলোকে ভ্যালুয়েশন অনেকটা কমে যায়। এটাই হচ্ছে মূল কারণ। সুতরাং আমরা যারা লং টার্ম ইনভেস্টাররা আছি, আমাদের এই যে একটা ফল, এটা আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। পরন্তু আমরা করবো কি, মার্কেটে এখন পড়ে একটা স্টেবল জায়গায় আসবে, আমাদের কাজ হবে ভালো ভালো স্টক দেখে ভালো ভালো লেভেলে আমরা যাতে আমরা ইনভেস্ট করি, এবং সেটা তাতে কি করে কিন্তু আমরা খুব ভালো রিটার্ন পাবো। এটা আমাদের ইতিহাস বলছে। এবং এর আগেও যতবার মার্কেট ফলো হয়েছে, আমি ওই একই জিনিস করেছি, ভালো ভালো স্টকে আমরা ইনভেস্ট করেছি। এবং যে স্টক থেকে যে রিটার্নটা সাধারণত পাওয়া যায় না, এই ফলের পরে সেটা করলে কিন্তু আপনারা সেই রিটার্নটা আপনারা পাবেন। যেমন একটা জিনিস চিন্তা করুন, আমাদের আগস্ট সেপ্টেম্বরে মার্কেট খুব হাই ছিল, 26,270 মতো মার্কেট চলে গিয়েছিল। আর মাত্র তার 4-5 মাস পরে, মানে আজকে এই ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমি বলছি, মার্কেট তো পড়ে গেছে প্রায়, ধরুন সেখান থেকে 4,000 পয়েন্ট পড়ে গেছে। এইবারে তাহলে আমরা কি বুঝতে পারছি, তাহলে কি আমাদের ইন্ডিয়ান যে ইকোনমিক গ্রোথটা ছিল সেটা কি একদম নষ্ট হয়ে গেছে? মানে আজকে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, আমাদের দেশ একদম 12টা বেজে গেছে, আর ভবিষ্যতে কিচ্ছু উঠবে না, সমস্ত কোম্পানিগুলো নষ্ট হয়ে গেছে, এই বলে আপনাদের একটা ত্রাই রব, সব গেল ভাব, সব শেষ হয়ে গেছে। এটা কখনো হয় না। এখন তখন নিজে বলছে যে আমাদের জিডিপি গ্রোথটা কমে গেছে, বা আমাদের ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে, বা কোম্পানির আর্নিংগুলো কমে গেছে। আর এইগুলো তো আগেও হতো,
এগুলোর জন্য কিছু হয় না। ওই যে বললাম, মার্কেট পড়ার সময় মার্কেট তার কারণ খুঁজে নেয়। জিডিপির গ্রোথ কি কখনো একসাথে হয়, একবারে হয়? জিডিপির গ্রোথ কমতেও পারে, বাড়তেও পারে। এরকম সব দেশেই হয়। পৃথিবীর সমস্ত দেশেই জিডিপির গ্রোথ কখনো 2-1% বাড়ে, কখনো 2-1% কমে। ইনফ্লেশনও তাই, কখনো 2-1% বাড়ে, 2-1% কমে। কোম্পানি আর্নিং কখনোই কিন্তু সমস্ত কোয়ার্টার সেম হয় না। কোনো কোয়ার্টার ভালো হয়, কোনো কোয়ার্টার খারাপ হয়। অতীতেও হয়েছে, আজকেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এর জন্য কিন্তু কী হচ্ছে না, এই সমস্ত কারণে মার্কেট পড়ে যাচ্ছে বা মার্কেট পড়ছে, আর আমরা কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের এই ধরনের ব্যাপারে কখনোই নার্ভাস হওয়া উচিত না, এবং আমাদের সবসময় করতে হবে কি না, স্টে ইনভেস্টেড থাকতে হবে, এবং মার্কেটের যে বেসিক নলেজগুলো এগুলোকে আমাদের ঠিকঠাক মতো আমাদের রাখতে হবে। স্টক যখন পড়ে যায়, সেই স্টক যখন খুব চিপ হয়ে যায়, কখনোই কিন্তু চিপ স্টক থেকে ঢুকতে যাবেন না। তো স্টকটা যে পড়ে গেছে, আগে দেখুন স্টকটার ফান্ডামেন্টাল দেখুন, তার টেকনিক্যাল দেখুন, তার ফাইন্যান্সিয়াল দেখুন। এটা দেখে কিন্তু আমাদের স্টকে ইনভেস্ট করতে হবে, এবং তার জন্য তখন আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাহায্য নিন। নিজে সিদ্ধান্তগুলো নেবেন না যদি আপনাদের মার্কেটের অভিজ্ঞতা কম থাকে। আরেকটা হচ্ছে যে দেখুন, আমাদের গতবারে যে স্টকগুলো র্যালি দিয়েছিল, যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, আমাদের রেলওয়ে স্টক, আমাদের পিএসইউ স্টক, আমাদের ডিফেন্সের স্টক। আমার কাছে প্রচুর লোক কমেন্ট করছে, সেই আইআরএফসি, সেই আরবিএনএল, সেই গার্ডেন রিচ, সেই ম্যাজাগন ডক, সেই হ্যাল, যে স্যার এগুলো ধরেছি কী করবো? আরে এই ছাড়া কি মার্কেটে স্টক নেই? মার্কেটে 5000 স্টক আছে, এবং জেনে রাখবেন যে স্টকগুলো আগের বুল রানে র্যালি দেয়, পরে কিন্তু সেই স্টকগুলো র্যালি দেয় না। যেমন একটা আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, যে গত 20-21 সালে যখন মার্কেট র্যালি দিয়েছিল করোনার পরে, তখন কিন্তু কেমিক্যাল স্টক খুব ভালো র্যালি দিয়েছিল। এক একটা স্টক দুগুণ হয়ে গেছিলো, তার তো বা দুগুণের থেকেও বেশি হয়ে গেছিলো। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে 21 সালের পর থেকে 22 সাল থেকে 22, 23, 24, এই 25 সাল পড়ে গেল, সেই কেমিক্যাল স্টক কিন্তু লাগাতার পড়ে যাচ্ছে, সেগুলো অর্ধেকের থেকে বেশি পড়ে গেছে। অর্থাৎ তার মানে কি, আগে যে স্টকগুলো ধরেছিল, যদি আপনি পরভাবে যে স্টকগুলো ধরবে, সেগুলো নাও চলতে পারে। সুতরাং আমাদের পরবর্তী বুল রান চালু হলে আমরা ভিডিওতে বলবো যে কোন সেক্টর চলবে, কোন স্টকগুলো চলবে, আমরা সেই বুঝে আমরা আস্তে আস্তে করে আমরা ইনভেস্টমেন্ট করবো। আর কতগুলো বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে, যেগুলো আমি আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবার এখন রিপিট করছি, যে আমরা কি করব। প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা কোনো ডেরিভেটিভস বা আমরা এফএনও আমরা করবো না। অর্থাৎ আমরা কোনো রকম এফএনও করবো না। কী জন্য করবো না? না, আমাদের আজকে সেবি বলে দিয়েছে যে 95% উপরে বেশি লোক কিন্তু এই এফএনও করে, তাই যে ফিউচারাল অপশন এবং ডেরিভেটিভস করে কিন্তু তারা পয়সা লস করে। হয়তো আপনি কারো কাছ থেকে শুনলেন, কারো কাছ থেকে অ্যাডভাইস নিলেন, নিয়ে আপনি একদিন করলেন, হয়তো আপনি কিছু পয়সা আয় করতে পারেন, কিন্তু দেখবেন যে পরবর্তীকালে আপনার কিন্তু তার ডাবল পয়সা আপনার কিন্তু লস হয়ে যাবে। সুতরাং আমরা এফএনও এবং আমরা ডেরিভেটিভসে করবো না। 2 নম্বর হচ্ছে কি, আমরা ইন্টারডে করবো না। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ইন্টারডে করার। এটার মধ্যে একটা কী বলবো, একটা জুয়ার মানসিকতা বলুন, বা একটা যে আমাদের একটা ক্যাসিনোর মতো করতে হবে, যে আমাদের আজকেই ধরবো, কালকেই পয়সা আয় হয়ে যাবে, বা আজকে শেয়ার ধরবো 7 দিনের মধ্যে আয় হয়ে যাবে, বা 15 দিনের মধ্যে আয় হয়ে যাবে। আমাকে অনেকে বলে, স্যার একটা স্টক বলুন যে 15 দিনে আমি কিছু রিটার্ন পাবো। এটা কখনো হয় না। স্টক মার্কেটে কম দিনে কখনো ইনভেস্টমেন্ট করলে পয়সা পাওয়া যায় না। হয়তো আপনি বুল রানের সময় সাময়িক পেলেন, কিন্তু সেটা কিন্তু কোনো রকম একটা স্থায়ী কারণ নয়। সুতরাং আমাদেরকে লং টার্মের জন্য ভালো শেয়ার ইনভেস্টেড থাকতে হবে। আমরা ইন্টারডে আমরা করবো না। আরেকটা কি করব না, আমরা 5%-এর বেশি, আমাদের টোটাল পোর্টফোলিও ভ্যালুর 5%-এর বেশি আমরা কিন্তু কখনো আমরা ইনভেস্টমেন্ট করবো না। কারণ তাতে করে কি হবে না, যদি আমাদের কোনো স্টক আমাদের খুব বেশি পড়ে যায়, তাহলে হবে কি, যে আমাদের অন্য স্টকে যে লাভটা দেবে, সেটা দিয়ে আমাদের পোর্টফোলিওটাকে ব্যালেন্স করে রাখবে। অর্থাৎ আমাদের যে মূল ক্যাপিটাল, সেই ক্যাপিটালটাকে আমাদের নষ্ট হতে দেবে না, এবং আমাদের কিন্তু পোর্টফোলিও মোটামুটি ঠিকঠাক থাকবে। আরেকখানা কথা হচ্ছে যে আপনারা কি করবেন না, অ্যাভারেজিং করবেন না। যে স্টকটা আপনি আগে ধরেছেন, আপনার কাছে শুনলে হয়তো একটু অবাক লাগবে, কারণ প্রচুর অ্যানালিস্ট দেবেন বলে অ্যাভারেজিং করার জন্য, কিন্তু আমার থিওরি যে অ্যাভারেজিং করবেন না। তাহলে কি করবেন, আপনি আগে যে স্টকটা ধরেছেন সেটাকে আপনি অ্যাভারেজিং না করে, এই যে মার্কেট পড়ে গেছে, এখানে অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক আছে যেগুলো কিন্তু 30%, 40% পড়ে গেছে, আপনি সেই স্টকে সেই প্রকারকে ইনভেস্ট করুন। করে আপনার আগের যে স্টকটা আছে, আপনি সেটাকে আপনি লক্ষ্য রাখুন। আপনি দেখুন যে পরের যখন আপনি কোয়ার্টারের রেজাল্ট আসবে, সে কেমন রেজাল্ট করলো। সে যদি ভালো রেজাল্ট করে এবং চার যদি বলে যে তার যদি মুভমেন্ট আরম্ভ হয়, তার যদি আপওয়ার্ড মুভমেন্ট থাকে, তখন আপনি সেখানে অল্প অল্প করে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং আপনি অ্যাভারেজিং করবেন না। আরেকটা কী করবো না, আমরা সবসময় কোনো রকম সেক্টরের মার্কেট লিডার স্টকে আমরা ইনভেস্ট করব। আমরা কোনো উইক স্টকে বা কোনো চিপ স্টকে আমরা ইনভেস্ট করব না। নেক্সট হচ্ছে, আমরা কোনো পেনি স্টকে করবো না। একটা টেন্ডেন্সি আছে আমাদের 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা স্টকে ইনভেস্ট করবো, একসাথে অনেকগুলো স্টক কিনবো, আমরা সেখান থেকে বেশি টাকা লাভ করব, কিন্তু এটা হয় না। আপনি দেখুন আপনি কত পার্সেন্টেজ প্রফিট আপনি লাভ করতে পারছেন, সেটাই কিন্তু আপনার মূল লাভ হবে।
আসুন আমরা এবারে চার্টে চলে যাচ্ছি। চার্টে গিয়ে আপনাদের দেখাবো যে আগামী গত 20 বছরে আমাদের মার্কেটের নিফটি কে মুভমেন্ট ছিল, আমাদের কীরকম রিটার্ন দিয়েছে, বা আমরা কী ধরনের নিফটি পারফরমেন্স করেছে, বা নিফটি যখন পড়ে গেছে তারপরে নিফটি কীভাবে উঠেছে, এইভাবে আমি চার্টটা দেখাবো। আসুন আপনারা চার্টটা দেখুন এবং চার্টটা দেখে আপনাদের কী মনে হয় আপনারা সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসুন আমরা একটু চার্টে এলাম, একটু চার্টে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু চার্ট থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের তো সবার খুব চিন্তা হচ্ছে, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা যা দেখছি, বিভিন্ন পত্রপত্রিকা পড়ছি, টিভিতে খবর দেখছি যে মার্কেটে বিরাট ফল, বিরাট ক্র্যাশ, আমাদের ইকোনমি খারাপ হয়ে গেছে, আমাদের আগামী দিনে মার্কেটের আমাদের কোম্পানি আর্নিংস কমে গেছে, জিডিপি গ্রোথ কমে গেছে, কী হবে, এটা ত্রাই রব, সবার চিন্তা। যাতে আমাকে চিন্তা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পান বা আপনাদের যাতে কিছুটা কনফিডেন্স আছে সেটা দেখানোর জন্য আমি একটু আপনাদের হিস্ট্রি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের নিফটি যখন শুরু, আমাদের মোটামুটি 2000 সাল থেকে আমি দেখাচ্ছি। 2000 সালে দেখুন আমাদের মোটামুটি 1592 এরকম 2000 সালে জানুয়ারি মাসে ছিল। সেখান থেকে নিফটি রান হতে হতে দেখুন কোথায় যাচ্ছে, আমাদের চলে গেল কোথায় না 2008 সালে চলে গেল আমাদের 6200। আবার সেখান থেকে নিফটি একটু পড়ছে, আবার একটু বাড়ছে, আবার বাড়ছে, আবার একটু পড়ছে, আবার একটু পড়ছে, আবার বাড়ছে। এই বাড়তে 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 নিফটি চলে গেলো এখানটায় কত 2020 সালে আমাদের 12,262। সেখান থেকে নিফটি কিন্তু আবার ওই করোনার সময় পড়ে চলে এলো দেখুন 12,000 থেকে আমাদের চলে এসেছিলো 7,000 নিফটি, অর্থাৎ প্রায় 5,000 নিফটি পড়ে গেছিলো। তারপরে তখন এখান থেকে আমাদের প্রায় 40% নিফটি পড়ে গেছিলো প্রায় বলতে পারেন। এখান থেকে তখন আমাদের আবার নিফটি জার্নি শুরু হলো 15,000, চলে গেল 18,000, চলে গেল 20,000। সেখান থেকে আমাদের মোটামুটি শেষ হয়েছিল আমরা জানি যে 26,270 শেষ হয়েছিল। আবার নিফটিটা পড়ে এখানটা 22,000 এসছে। তাহলে আমাদের নিফটি কি খুব বেশি পড়েছে? 26,000 থেকে মাত্র 22,000, মানে খুব বেশি হলে 14 to 15% নিফটি পড়েছে। তাই নিফটি জানে কিন্তু নিফটি একদম পুরোপুরি অব্যাহত আছে। আর আমরা যদি আরেকটা চার্ট দেখি, যদি আমরা দেখি তাহলে আপনাদের আরও আপনাদের এই ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। দেখুন নিফটি কী হয়েছিল 2001 সালে, দেখুন 16.18% ফল করেছিল। তারপরেই দেখুন নিফটি আপনার কী করলো 3% বেড়ে গেল, 71% বেড়ে গেল, 10% বেড়ে গেল। এরা প্রত্যেক বছরে কিন্তু নিফটি আমাদের ভালো দিয়ে যাচ্ছে। পরে 2008 সালে যখন লেম্যান ব্রাদার্সে হলো তখন নিফটি আবার 51% পড়ে গেল। আবার ঠিক তারপরে দেখুন আমার মেকআপ দিয়ে 75 চলে গেল, 57 চলে গেল। অর্থাৎ নিফটি কিন্তু পড়ছে কিন্তু পড়ে থাকছে না। আবার দেখুন 2011 সালে নিফটি বেশ ভালো মতো ফল করেছিল, 24% ফল করেছিল, বিয়ার মার্কেটে চলে গিয়েছিল। আবার তারপরে দেখুন 27%, 6%, 31% দিল। তারপরে আবার 2015 সালে 4% পড়লো, আবার দেখুন 3%, 28%, 3% পড়লো। আবার এই 2020 সালে দেখুন 30% পড়েছিল। এই যে আমাদের দেখতে পাচ্ছি মার্চ মাসে 30% পড়েছিল। তারপরে আবার দেখুন সঙ্গে সঙ্গে সেটা উঠিয়ে 14%, -2%, আবার 7%, আবার উঠে গিয়ে আবার কিন্তু একটা মোটামুটি জায়গায় চলে এসেছে। অর্থাৎ নিফটি কিন্তু পড়ছে বিভিন্ন কারণে, কারণ মার্কেট কখনো একসাথে ঊর্ধ্বগতি হয় না। মানুষের মার্কেটের আপস অ্যান্ড ডাউনস নিয়েই মার্কেট চলে। সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু আমাদের যেখানে পড়েছে আমাদের 1% ঘাবড়ানোর দরকার নেই। মার্কেট এখান থেকে আবার উঠবে, শুধু আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে উই শুড স্টে ইনভেস্টেড। এইবার দেখুন আমাদের কি বলছে, আমরা যদি এখানটা আমরা লক্ষ্য করি নিফটি কীরকম আমাদের রান করেছে, মানে কীরকম গেন দিয়েছে। এক বছরে 1.51, 2 বছরে 29, 35 এম করে 157% আমাদের কিন্তু এই 157 গুণ, অর্থাৎ 157 মানে হচ্ছে আমাদের প্রায় 15.7, 10 বছরে 15.7% আমাদের কিন্তু আমাদের নিফটি দিয়েছে আমাদের গেইন। আর নিফটি জুনিয়র, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ এগুলো বিভিন্ন রকম পার্সেন্টেজে গেইন দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। নিফটি আমাদের যেখানেই যাক না কেন, মার্কেট যেখানেই যাক না কেন, মার্কেটে দেখুন মার্কেটে ফল আসবে, মার্কেটে রাইজ আসবে, এই সমস্ত নিয়েই মার্কেট চলে। সুতরাং আমাদের একটু কোনো ঘাবড়ানোর দরকার নেই। এইটা বোঝানোর জন্যই আমি আপনাদের শুধু চার্টে নিয়ে এসেছি, যাতে আপনাদের কিছুটা কনফিডেন্স আপনাদের কিছুটা বেড়ে যায়। আজকে ভিডিও বাড়াবো না। আপনার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।